দীঘা, পুরী, মন্দারমণি তো অনেক হলো, কিন্তু দুদিনের ছুটিতে কলকাতা থেকে কাছাকাছি, তাও আবার মাত্র ২৫০০ টাকা খরচে যদি সমুদ্র, পাহাড়, জঙ্গল সাথে বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের দর্শনও করতে চান, তাহলে কিন্তু অনায়াসে চলে আসতে পারেন কলকাতা থেকে মাত্র ৪ ঘন্টা দূরত্বে অবস্থিত বালাসোরে। স্বল্প বাজেটে প্রতিদিনের কর্মব্যস্ততার জীবন থেকে একটু বিরতি নিতে চাইলে সপরিবারে কিংবা বন্ধুবান্ধবদের সাথে ১ রাত ২ দিনের বালাসোর ট্রিপ দিক প্ল্যান করে নিতে পারেন। কিভাবে যাবেন? বাস, ট্রেন কিংবা নিজস্ব গাড়ি নিয়ে গেলে কতই বা খরচ পড়বে? সাথে কোথায় থাকবেন ও কি ঘোরার জায়গা আছে? পুরো ট্রিপটা ২ দিনের জন্য মাত্র ২৫০০ টাকা মাথাপিছুতে কিভাবে প্ল্যান করতে পারেন জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। রাত ১২টার সময় বাই কার আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতা টু বালাসোরের উদ্দেশ্যে। টোটাল রাস্তা কলকাতা টু বালাসোর ২৫৬ কিলোমিটার। নিজস্ব গাড়ি ছাড়াও আপনারা চাইলে ট্রেনে করে খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে বালেশ্বর। সারাদিন অফিস করে যদি রাতে বেরোনোর প্ল্যান করেন, তার জন্য বেস্ট অপশন রাতের ট্রেন। এটি রাত 11:30টায় শিয়ালদা থেকে রওনা দেয় ও সকাল 8:30টার মধ্যে পৌঁছে দেয় বালেশ্বর। এছাড়াও সকালে যদি যাত্রা শুরু করতে চান, তাহলে কিন্তু পেয়ে যাবেন 2টি ট্রেন। ট্রেনের সমস্ত ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাসে করে যাওয়ারও সুব্যবস্থা আছে। বাসের টিকিট শুরু ৬০০ টাকা থেকে। মোটামুটি ৮০০ বা ৯০০ টাকার মধ্যে সুন্দর আরামদায়ক ভলভো বাসের অপশন পেয়ে যাবেন। ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এছাড়াও কার রেন্টাল সার্ভিস থেকেও খুবই সহজে গাড়ি বুক করে নিতে পারেন। আমরা আজকে কার বুক করেই বাই কার সম্পূর্ণ ট্যুরটি করেছি। কার রেন্টালের নম্বরের জন্য কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ডিটেলস শেয়ার করে দেব। আমরা গেছিলাম 2026-এর সরস্বতী পুজো, অর্থাৎ এই বছরে 23শে জানুয়ারির পরের দিন 24শে জানুয়ারি রাতে, এবং পৌঁছে গেছিলাম 25শে জানুয়ারি, অর্থাৎ পরের দিন সকালে 5টার মধ্যে বালাসোরে। শীতের রাতে লং ড্রাইভ, কুয়াশা মাখা রাস্তা এক আলাদা অভিজ্ঞতা ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুরে। এখানে একটু ব্রেক নিয়ে আমরা আবার রওনা হলাম। বাইরে এরকম যখন আপনারা ট্রাভেল করবেন, এরকম পেট্রোল পাম্পগুলোর ওয়াশরুম কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে এবং সেফও, কিন্তু অবশ্যই সব পেট্রোল পাম্পে এই সুবিধা থাকে না। রাতের বেলা ট্রাভেল করলেই সমস্ত সাবধানতা অবলম্বন করবেন এবং একবার ওখানে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে তারপর আপনারা ওয়াশরুম ইউজ করতেই পারেন। আমরা এতটাই ভোর ভোর পৌঁছে গেছিলাম, তখনও সূর্যি মামার দেখা পেতে 30 মিনিট সময় বাকি ছিল। তাই আমরা যাওয়ার সময় একেবারে চাঁদিপুর বিচ ঘুরে হোটেলের পথে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই চাঁদিপুর বিচকে ভ্যানিশ সি বিচও বলা হয়, এটা শুনেছিলাম, কিন্তু সকালের আলো ফোটার সাথে সাথে তার চাক্ষুষ দর্শনও হলো। দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের দেখা নেই, যেন লুকোচুরি খেলছে সমুদ্র। দিনে 2বার জোয়ারের সময় বিচে ভর্তি জল থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে এটি ভ্যানিশ বিচে পরিণত হয়। কিন্তু এখানে দাঁড়িয়ে সানরাইজ দেখার অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন ছিল। মনে হচ্ছিল সমুদ্রের খোঁজে সমুদ্রের কত ভেতরেই না চলে এসেছি আমরা। চাঁদিপুর বিচ ঘুরে সানরাইজ দেখে আমরা আমাদের হোটেলে যাওয়ার পথে রওনা হলাম। আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছেই একটি হোটেল আগেই বুক করে রেখেছিলাম। আমরা কোন হোটেলে ছিলাম তার সম্পূর্ণ ভিডিও ডিটেলস আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই বলে দেব, এবং আরও কি হোটেল ওখানে আছে সেই ডিটেলসও আপনাদের সাথে একটি ডিটেল ভিডিও করে শেয়ার করে দেব। আপাতত বালাসোরের বেশ কিছু ভালো ক্যাম্প এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করে রাখলাম। হোটেলে চেক ইন করে কচুরি, তরকারি ও জিলিপি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। 2 দিনের ছুটি হাতে, খুবই কম সময়। প্রথম দিন ঘুরে দেখব কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। কুলদিহা ফরেস্ট রেঞ্জ অফিস থেকে বেলা 2টোর মধ্যে গিয়ে এন্ট্রি টিকিট সংগ্রহ না করতে পারলে কিন্তু কুলদিহা ফরেস্টের এন্ট্রি পাবেন না। এখানে গাড়ির এন্ট্রি ফি 100 রুপিস ও পার পার্সন এন্ট্রি ফি 40 রুপিস। নীলগিরি রাজবাড়ি থেকে সামান্য দূরেই ফরেস্ট অফিস, যেখান থেকে টিকিট কালেক্ট করে পাশেই আছে বেশ কিছু ভালো হোটেল ও খাবার দোকান। সেখান থেকে দুপুরের লাঞ্চটি সেরে আমরা চলে গেলাম কুলদিহা ফরেস্ট ভ্রমণে। জঙ্গলের মাঝখান দিয়ে পথ চলা, চারিপাশে সবুজের সমারোহ, কত রকমের পাখিদের ডাক, এটি এক আলাদা অনুভূতি। এরপর আজকের মতো ঘোরা শেষ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এখানের বিভিন্ন হোটেলে বারবিকিউয়ের সুব্যবস্থা আছে, যেটার জন্য আলাদা করে কিছু ধার্য মূল্য দিলে তারা অ্যারেঞ্জ করিয়ে দেয়।
এরপর আমরা সারা দিন ট্রাভেল করে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই হোটেলে বসে সবাই মিলে গল্পগুজব সাথে বারবিকিউ এনজয় করে ডিনার সেরে আমাদের ফার্স্ট ডে বালাসোরে কাটালাম। এরপর দ্বিতীয় দিন। আজ কিন্তু সকাল থেকেই কোমর বেঁধে বেরিয়ে পড়া, কারণ হাতে আজকের দিনটাই। সমুদ্র আর জঙ্গল কাল দেখলেও পাহাড় আর এখানকার বিভিন্ন মন্দিরগুলো কিন্তু দর্শনের জন্য আজকের দিনটাই আছে। সকালবেলা স্নান সেরে ফ্রেশ হয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা নিয়েছিলাম একদম পঞ্চলিঙ্গেশ্বরের কাছে। কি অপূর্ব সুন্দর না এই পথ! মিনিট 5-এর রাস্তা ছিল আমাদের হোটেল থেকে। এই যে আমরা পৌঁছে গেলাম। সামনে যে পার্কিংটা দেখছেন, এখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। এই জায়গার পর থেকে সামনে অনেকটা পথ হেঁটে তারপর কিন্তু মেন মন্দিরের গেট, কিন্তু এখানে কোনো রকমের গাড়ি অ্যালাউ নেয়। পায়ে হেঁটেই বাকি পথ কিন্তু আপনাকে যেতে হবে। তাই যদি খুব বয়স্ক কাউকে নিয়ে ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন। এরপর প্রায় 350 খানার মতো সিঁড়ি বেরিয়ে পৌঁছতে হবে পঞ্চলিঙ্গেশ্বর বাবার মন্দিরে। কথিত আছে বনবাসে যাওয়ার সময় মা সীতা এখানে মহাদেবের উপাসনা করেছিলেন। আবার স্থানীয় লোককথা অনুযায়ী সত্যযুগের রাজা বানাসুর এখানে 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। যাওয়ার পথেই প্রচুর দোকানপত্র পাবেন, যেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের দোকান আছে কেনাকাটির জন্য। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সম্পূর্ণ পথের আলাদা একটি ডিটেইলড ভিডিও আমি অবশ্যই করে দেব। আস্তে আস্তে চলে এলাম আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মেন গেটের কাছে। এখানে মহাদেবের 5টি লিঙ্গ পাহাড়ের ওপরে ঝর্ণার মধ্যে রয়েছে। এখানে ভক্তদের সম্পূর্ণভাবে পাথরের ওপর শুয়ে ঝর্ণার মধ্যে দিয়ে হাত বাড়ালে তারা পঞ্চলিঙ্গ স্পর্শ করতে পারেন। আর সত্যিই তাই, এটি একটি ট্রেকিংয়ের মতোই সম্পূর্ণ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। হাজার হাজার মানুষ আসেন এখানে নিজের মনস্কামনা নিয়ে বাবাকে জানাতে, তার কাছে পুজো দিতে। প্রায় 350টা সিঁড়ি পেরিয়ে অনেকটা পথ হলেও খুব সুন্দরভাবে খানিক পথ দূরত্বেই দর্শনার্থীদের জন্য খুবই সুন্দর পাহাড়ের কোলে এরকম বসার জায়গা করা। পাশ দিয়ে ঝর্ণা বইছে। বর্ষাকালে জলের তীব্রতা থাকে অনেক বেশি। গরমকালের এপ্রিল থেকে জুনের সময় বাদে বাকি যে কোনো সময়ই আদর্শ বালেশ্বর ট্রিপের জন্য। সেদিন ছিল 26শে জানুয়ারি, ছুটির দিন, তার উপর সোমবার। এই যে মন্দিরের লাইন, এখান থেকে শুরু হয়ে পুরো সামনের দিক হয়ে বাম দিকে বেঁকেছে। এই যে আমরা আগে ওইখানটায় দাঁড়িয়েছিলাম, এখন 1 ঘন্টারও বেশি হয়েছে আমরা এই অবধি এসে পৌঁছেছি। সামনে দেখুন, এই যে আরও এতটা পথ বাকি। লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর ক্রমশ আমরাও এগিয়ে চলেছি বাবার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে দেখুন, সবাই কি সুন্দরভাবে পুজো দিচ্ছেন, আর এই পাশে একজনের বিয়ের নিয়মানুষ্ঠান চলছে। মোটামুটি 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম বাবার মন্দিরের দিকে। এই অনুভূতি ব্যক্ত করার মতো নয়। পাশে ভগবানের নাম কীর্তন, সাথে এরকম অপূর্ব একটি পরিবেশ, ঝর্ণা, পাহাড় সব মিলিয়ে মনের তৃপ্তি যাকে বলে। এখানে ঠাকুরমশাইরা বসেই আসেন পঞ্চলিঙ্গ ছুঁয়ে, তারপর আস্তে আস্তে এখানে এসে সপরিবারে পুজো দিতে পারবেন। পুজো দেওয়ার জন্য আলাদা করে কোনো ধার্য মূল্য নেই, আপনি আপনার মন থেকে প্রণামী হিসেবে যতটুকু দিতে চান। সত্যি বলতে এত সুন্দরভাবে পুজো, মন্দির দর্শন, আপনারাও আসুন। এই অভিজ্ঞতাটা নিজে এক্সপিরিয়েন্স না করলেই নয়। পুজো দিয়ে আমরা নেমে এলাম। আসার পথেই এখানের ফেমাস স্ট্রিট ফুড দই বড়া ট্রাই করলাম আমরা। কলকাতার দই বড়ার স্টাইলে নয়, একদমই আলাদা। 3-4 রকমের চাটনি, ঘুগনি চাট, নামকিন টাইপের উপর থেকে দিয়ে 30 টাকায় 4 পিস দই বড়া। সত্যি অসাধারণ খেতে। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন। এরপর তাড়াতাড়ি করে আমরা হোটেলে গিয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম নীলগিরি জগন্নাথ মন্দির ও নীলগিরি রাজবাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ দেব তার ভক্তদের খালি হাতে ফেরান না, এটা সেদিন আমরা বুঝতে পেরেছি। স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশেই অবস্থিত নীলগিরি জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না, বাইরে নির্দিষ্ট জায়গায় ফোন ও জুতো জমা রেখে হাত ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং লাস্ট 2 প্লেট প্রভুর ভোগ ছিল, যেটা আমরা পেলাম। এখানে মন্দির সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, তারপর আবার দুপুর 3টে থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। মন্দিরে প্রতিদিন বেলা 1টা থেকে 2টো পর্যন্ত ভোগ পাওয়া যায়।
70 টাকার এই অন্নপ্রসাদে থাকে মিষ্টি পোলাও, সাদা অন্নভোগ, 2 রকমের সবজি, চাটনি, পাঁপড়। ভোগের স্বাদ নিয়ে আর কি বলবো, অপূর্ব, কোনো তুলনা নেই। আমরা 6 জন ছিলাম, ওই 2 প্লেট থেকে সবাই মিলে শেয়ার করে খেলাম। মন্দিরের ভেতরেই পাবেন রাবড়ি প্রসাদ, অবশ্যই খেয়ে দেখবেন। 20 টাকা, 50 টাকা ও 120 টাকা দাম। আমরা 20 টাকার 6টা ভার নিয়েছিলাম। অপূর্ব স্বাদ। প্রসাদ গ্রহণের পর 3টের সময় মন্দির খুলল। আমরা মন ভরে দর্শন করলাম। বাইরে থেকে মন্দিরটি দেখতে ঠিক এতটাই অপূর্ব লাগে। মন্দির চত্বরের বাইরে রয়েছে ফুল, মালা, মিষ্টির দোকান, সাথে কত সুন্দর সুন্দর জিনিসের দোকান। আপনারা চাইলে নীলগিরি জগন্নাথ মন্দিরে পুজোও দিতে পারেন। এরপরে আমরা ঠিক তার পাশেই নীলগিরি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সম্ভবত 1800 শতাব্দীতে রাজা রামচন্দ্র মর্তরাজ হরিচন্দন দ্বারা নির্মিত এই ঐতিহাসিক রাজপ্রাসাদটির ঔপনিবেশিক স্থাপত্যের সঙ্গে ওড়িয়া শৈলের মিশ্রণ। পিছনে সুবিস্তৃত নীলগিরি পাহাড় আর সামনে এই রাজবাড়ি, কি অপূর্ব তাই না? এখনও রাজবাড়ির পরিবারের সদস্যরা এখানে থাকেন। রাজবাড়িটি খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশে। রাজবাড়ি ঘুরে বেশ কিছু ছবি তুলে আমরা চলে এলাম এবার এমামি জগন্নাথ টেম্পলে। এটি বালেশ্বর শহর থেকে 7 থেকে 8 কিলোমিটার রেমোনা এলাকায় অবস্থিত। পুরীর জগন্নাথ ও কোনারক মন্দিরের আদলে তৈরি এই 75 ফিট উচ্চতার মন্দিরটি খুবই সুন্দর, যা এমামি পেপার মিল অর্থাৎ এমামি গ্রুপ এটিকে নির্মাণ করেছিলেন। এখানে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মন্দিরের সাথে সাথে মহাদেব, শ্রী গণেশ, মা বিমলা, রাধাকৃষ্ণ, বজরংবলী এবং অন্যান্য দেবদেবীর মন্দির আছে। এখানেও সকল ভক্তগণের উদ্দেশ্যে ছোট শালপাতার বাটিতে প্রভুর ভোগ বিতরণ করা হয়। মন্দিরের দর্শনের সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং 4টে থেকে 8:30। মঙ্গল আরতি হয় 5টা থেকে এবং সন্ধ্যা আরতি হয় 7টা থেকে। মন্দির প্রাঙ্গণের পাশেই বাড়িতে শুকনো প্রসাদ কিনে প্যাক করে নিয়ে যাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। এমামি জগন্নাথ টেম্পলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের ট্রিপের অন্তিম ডেস্টিনেশন ক্ষীরচড়া গোপীনাথ টেম্পলের উদ্দেশ্যে। এই 2 মন্দিরের টাইমিং অলমোস্ট সেম। আপনারা 7টার মধ্যে গোপীনাথ টেম্পলে এলে খুব সুন্দর আরতির দর্শন করতে পারবেন। প্রাচীন এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ক্ষীরচুরি করার কিংবদন্তির জন্য বিখ্যাত। ভেতরে ফোনে রেকর্ডিং অ্যালাউ নয়, তাই আরতি ভিডিও শেয়ার করতে পারলাম না, কিন্তু অবশ্যই সারা জীবন মনে থাকার মতো একটা অনুভূতি পাবেন এই আরতির সময়, যা নিজের চোখে না দেখলেই নয়। বালাসুর ভ্রমণে গেলে ক্ষীরচড়া গোপীনাথ টেম্পলের সন্ধ্যা আরতি একবার হলেও অবশ্যই দর্শন করবেন। প্রভুর দর্শন করে আমরা পুরো মন্দিরটি একটু ঘুরে দেখলাম। এখানে মন্দির প্রাঙ্গণ থেকেই ক্ষীর পাওয়া যায়, যা ভীষণই সুস্বাদু খেতে। মন্দিরের ইতিহাস এবং বাকি সমস্ত তথ্য নিয়ে আমি অবশ্যই একটি আলাদা ভিডিও করব। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই বাইরে অনেক দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাশেই আছে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে রওনা দিলাম বাড়ি ফেরার পথে। আমাদের ঘোরাঘুরির সম্পূর্ণ খরচের কস্টিং মেনশন করে দিলাম। ভিডিওটি পজ করে স্ক্রিনশট তুলে নেবেন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার নতুন পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবারও নতুন ডেস্টিনেশন ও নতুন ভিডিও নিয়ে।